আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অর্থোপেডিক ট্রমা, আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টিক সার্জন। আজ আপনাদের সামনে এমন একটা টপিকস নিয়ে হাজির হলাম যেটা আমাদের মাঝে খুবই কমন এবং খুবই বেশি দেখা যায়। সেই জিনিসটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে আসলে কিরকম প্রবলেম হইতে পারে। এই ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। মানে শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল সেটা আঠালো হয়ে যায়। আঠালো হলে কি হবে? জয়েন্টটা স্বাভাবিক মুভমেন্ট করতে পারে। আমরা যদি সংজ্ঞা বলি বা ডেফিনেশন বলি তাহলে বাংলায় কিভাবে বলা যায়? ফ্রোজেন শোল্ডার জয়েন্টের এমন একটা রোগ যে রোগে শোল্ডার জয়েন্ট তার স্বাভাবিক মুভমেন্ট করতে পারে না। স্বাভাবিক মুভমেন্ট করতে গেলে শোল্ডার জয়েন্টে প্রচুর ব্যথা অনুভব হয়। তখন শোল্ডার জয়েন্ট তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে এই ফ্রোজেন শোল্ডার কেন হয়, কাদের হয়? ফ্রোজেন শোল্ডারের কারণ যদি আমরা চিন্তা করি তাহলে 90% ক্ষেত্রেই এর কারণটা হচ্ছে অজানা, তার মানে ইডিওপ্যাথি। এই ফ্রোজেন শোল্ডারের বাকি যে 10% কারণ আছে সেইখানে দেখা যাচ্ছে যে পেশেন্টগুলা ডায়াবেটিস রোগে ভোগে, স্ট্রোকের রোগী, হার্টের রোগী এবং যে রোগীগুলা বেশি আরামপ্রিয় জীবনযাপন করে, এবং যদি অ্যাক্সিডেন্টাল হিসেবে চিন্তা করি তাহলে শোল্ডার জয়েন্ট এবং এর আশেপাশে যে কোনো আঘাত পেলে যদি শোল্ডার জয়েন্ট এবং এর আশেপাশে কোনো রকমের ফ্র্যাকচার হয় বা মাসেল ইনজুরি হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট তার শোল্ডার জয়েন্টের স্বাভাবিক মুভমেন্ট করতে চায় না। এভাবে মুভমেন্ট না করতে করতে একসময় জয়েন্টটা জমে যায় এবং তখন সে স্বাভাবিক নাড়াচাড়া আর করতে পারে না। এছাড়া আরো কিছু কারণ যদি আমরা বলি সেক্ষেত্রে যেমন রোটেটর কাফ সিনড্রোম হইতে পারে। শোল্ডার জয়েন্টের চারপাশে যে জিনিসগুলো নিয়ে রোটেটর কাফ তৈরি হয় তার যে কোনো কম্পোনেন্টের কারণে এটা হইতে পারে। সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিসের কারণে হইতে পারে। বাইসিপিটাল টেন্ডিনাইটিস, এগুলো ফ্রোজেন শোল্ডার হওয়ার একটা অন্যতম কারণ। ফ্রোজেন শোল্ডার ছেলে মেয়েদের মধ্যে যদি আমরা হিসাব করি কাদের বিষয়ে, ছেলে মেয়েদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক অনেক বেশি হয়। দেখা যায় যে 70 থেকে 80% মেয়েদের হয়, 20 থেকে 30% মাত্র ছেলেদের হয়। বয়স হিসেবে যদি আমরা চিন্তা করি সাধারণত 40 থেকে 60 বছর বয়সে এই ফ্রোজেন শোল্ডার বেশি হয়ে থাকে। তবে যে কোনো বয়সে হতে পারে যদি অন্য কোনো কারণ, যেরকম আঘাতজনিত কারণ, শোল্ডার জয়েন্ট এবং এর আশেপাশে যদি কোনো কিছু ভেঙে যায়, অনেকদিন ব্যবহার না করার কারণে এই ফ্রোজেন শোল্ডার হতে পারে। এই ফ্রোজেন শোল্ডারেরও অন্যান্য রোগের মতো কয়েকটি স্টেজ রয়েছে। স্টেজ 1, এই স্টেজকে বলা হয় স্টেজ অফ পেইন। এই স্টেজটা ফ্রোজেন শোল্ডারের সাধারণত 4 থেকে 6 মাস হয়ে থাকে। এই স্টেজে আমরা কি পাই? এই স্টেজে ফ্রোজেন শোল্ডারের জয়েন্ট পেইন থাকে, অনেক অনেক পেইন। যে কোনো মুভমেন্টে জয়েন্ট ব্যথা অনুভব হয় এবং জয়েন্টের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা আস্তে আস্তে কমা শুরু হয়। স্টেজ 2, স্টেজ অফ স্টিফনেস। এই স্টেজে জয়েন্টের ব্যথাটা কমে যায় বা কমতে শুরু করে, কিন্তু এটা আস্তে আস্তে স্টিফ হতে থাকে। মানে শোল্ডার জয়েন্টের যে স্বাভাবিক মুভমেন্ট সেটা আস্তে আস্তে কমতে থাকে। এটা সাধারণত 6 থেকে 12 সপ্তাহ পারসিস্ট করে। লাস্ট স্টেজ যদি আমি বলি সেটা হচ্ছে স্টেজ অফ রিকভারি। এটা ইউজুয়ালি 18 মাস থেকে 24 মাস পর্যন্ত হয়ে থাকে। এই স্টেজে পেইন কমে যায়, রেঞ্জ অফ মোশনও বাড়া শুরু করে, বাট নেভার কামস টু নর্মাল। এটা কখনোই
আগে যেতটুকু রেঞ্জ অফ মোশন ছিল, যতটুকু ফ্রি ছিল, এটা কখনোই হয় না। এই ফ্রোজেন শোল্ডার আমরা যদি ক্লিনিক্যালি চিন্তা করি যে এটা কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, এই ফ্রোজেন শোল্ডারের রোগীগুলো আমাদের কাছে প্রথমে আসে পেইন নিয়ে। সে বলতে পারে যে তার হাত দিয়ে সে মুভমেন্ট করতে পারে না, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, চুল বাঁধতে পারে না, চুল আঁচড়াতে পারে না, কাপড় পরা খোলা সবকিছুই তার জন্য কষ্টকর হয়ে থাকে। এক কথা যদি বলি, শোল্ডার জয়েন্ট দিয়ে তার স্বাভাবিক যে কোনো কর্মক্ষমতা অনেকাংশে কমে যায়। আমরা যদি এক্সামিন করি রোগীকে, এক্সামিন করে যদি আমরা দেখি যে কি পাবো, এক্সামিন করলে দেখা যাবে যে পেশেন্ট অ্যাবডাকশন পারে না, এক্সটার্নাল রোটেশন পারে না, সে হাত দিয়ে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এই প্রবলেমগুলো নিয়ে রোগীরা আসে এবং বলে আমি আমার এই জয়েন্ট দিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছি। পরীক্ষা নিরীক্ষা করলে অনেক সময় সামান্য কিছু চেঞ্জ পাওয়া যাইতে পারে। চেঞ্জ এটা ইউজুয়ালি এক্সরে যদি আমরা করি ইউজুয়ালি কিছু পাওয়া যায় না, তবে কারো কারো ক্ষেত্রে গ্রেটার টিউবারোসিটি অফ হিউমেরাসে কিছু স্ক্লেরোসিস পাওয়া যেতে পারে। এটা লং টাইম ইউজ না করার কারণে কারো কারো স্ক্লেরোসিস হয়। তো কারো যদি গাউট থাকে, সে গাউটের রোগীর যেরকম বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, তার শোল্ডার জয়েন্টেও ব্যথা হতে পারে। সেই জন্য ইউরিক অ্যাসিড নামক একটা পরীক্ষা আছে, এটা করে দেখা যেতে পারে যে কারো কারো ইউরিক অ্যাসিড বেড়ে। এই শোল্ডার, এই যে ফ্রোজেন শোল্ডার, এটা অনেক পেইনফুল, অনেক কষ্টকর। এই জন্য প্রচুর রোগী আমাদের কাছে আসে। এর চিকিৎসা পদ্ধতিও বিভিন্ন রকম। চিকিৎসা পদ্ধতিটা স্টেজ ওয়াইজ ভেরি কম। আমরা যদি স্টেজ 1-এ যে চিকিৎসাটা হবে, স্টেজ 2-তে সেটা হবে না, আবার স্টেজ 2-তে যেটা হবে স্টেজ 3-তেও সেটা হবে। এখন যদি আমরা চিকিৎসার কথা বলি, স্টেজ 1-এ কি? স্টেজ 1-এ আমি আগেই বলেছি, যেহেতু স্টেজ 1-এ মেইন কমপ্লেইন হচ্ছে ব্যথা, তাহলে পেশেন্টকে আমাদের পেইন কিলার দিতে হবে এবং এর সাথে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড নাইস রোল প্লে করে। আমি যদি বলি এটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ফর স্টেজ 1। আবার স্টেজ 2-তে যদি আমি যাই, স্টেজ 2-তে কি কমপ্লেইন নিয়ে আসে? সেই কমপ্লেইনটা হচ্ছে স্টিফনেস। তার ব্যথা কিন্তু কমতে শুরু করে, বাট স্টিফ হয়ে যায়। এই স্টেজ 2-তে পেইন কিলারের যে খুব বিশাল ভূমিকা আছে তা বলবো না, তবে সাপোর্টিভ হিসেবে রাখা যেতে পারে। তো মেইনলি যে জিনিসটা দরকার, ফিজিওথেরাপি দিতে হবে। এবং স্টেজ 3, এই স্টেজ 3-তে তো ব্যথাও কমে যায় এবং রেঞ্জ অফ মোশন আস্তে আস্তে বাড়তে শুরু করে। যেহেতু এটা স্বাভাবিক রেঞ্জ অফ মোশনে ফিরতে চায় না নরমালি, সেই জন্য স্টেজ 3-তে ভিগোরাস শোল্ডারের এক্সারসাইজ, দ্যাট মিনস ফিজিওথেরাপি প্রয়োজন। 90% ক্ষেত্রেই এই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা কনজারভেটিভলি ভালো হয়ে যায়। কনজারভেটিভ মিনস আমরা কিছু ওষুধপত্র দিই, কিছু ব্যায়াম দিই, কিছু নিয়ম কানুন দিই, এর মাধ্যমে আস্তে 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 ইমপ্রুভ হয়ে যায়। অনলি 5 to 10% ক্ষেত্রে একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে। সার্জিক্যাল ইন্টারভেনশন কখন লাগবে? হ্যাঁ, সার্জিক্যাল ইন্টারভেনশন তখনই লাগবে যখন এটা কনজারভেটিভ চিকিৎসা ফেল করবে। যদি কনজারভেটিভ চিকিৎসা ফেল করে, সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে যাই। সার্জিক্যাল ইন্টারভেনশনটা কি করা হয়? এখন গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হচ্ছে আমরা আর্থ্রোস্কোপিক্যালি ক্যাপসুলার রিলিজ করি, আর্থ্রোস্কোপিক্যালি স্কার টিস্যুগুলো ডেপ্রাইটমেন্ট করি, আর্থ্রোস্কোপিক্যালি ইনফ্ল্যামেটরি টিস্যুগুলো আমরা সরিয়ে দিই। তখন পরবর্তীতে ফিজিওথেরাপির মাধ্যমে রেঞ্জ অফ মোশন আস্তে 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 ইমপ্রুভ করতে থাকে। এই শোল্ডার জয়েন্টের জন্য যে ব্যায়াম বা ফিজিওথেরাপি, এটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।